ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमो आचार्यपदाय नित्याय कृपापदाय गौरपदाय नवग्रहमताय नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी चारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य पूर्वे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय सुनिर्मला माताजी पढ़ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভোজনান্তে সকলে চলে গেলে শিল প্রভুপাদ তার ঘরে ফিরে যান। তাকিয়ায় হেলান দিয়ে বসে তিনি বলে ওঠেন, এটি বেশ ভালো লড়াই হয়েছে। বৃন্দাবন, মার্চ 1974। শিল প্রভুপাদ তার কৃষ্ণ বলরাম মন্দির তৈরি করার কথা ভাবছিলেন। 1972 সালের এপ্রিল মাসে তিনি তার এক শিষ্য হান্স কিলমান, এখন যার নাম সুরভি, যে বোম্বাই কেন্দ্রের পরিকল্পনাটি এঁকেছিলেন, তাকে বলেছিলেন ভারতীয় প্রাচীন স্থাপত্যের ভিত্তিতে একটি নকশা করতে। রূপ গোস্বামীর তৈরি আদি গোবিন্দজির মন্দিরের নিকটে অবস্থিত গোবিন্দজির মন্দিরটি ছিল প্রভুপাদের মন্দিরটি শ্রীল প্রভুপাদের খুব পছন্দ ছিল। বহু খিলানযুক্ত উন্মুক্ত প্রাঙ্গণ এবং নাট মন্দির পর্যন্ত প্রসারিত সিঁড়ি তার খুব পছন্দসই ছিল। তিনি বলেছিলেন যে সেই মন্দিরের কতকগুলি বৈশিষ্ট্য তার মন্দিরে যুক্ত করতে। বৃন্দাবনের একজন স্থপতির সহায়তায় সুরভি একটি পরিকল্পনা করে এবং শিল প্রভুপাদ তা অনুমোদন করেন। এটি হবে বৃন্দাবনের সবচাইতে সুন্দর মন্দির। দিল্লির বহু সম্ভ্রান্ত কৃষ্ণ ভক্ত সপ্তাহান্তে আমাদের সঙ্গে বাস করার সুযোগটিও গভীরভাবে উপলব্ধি করবেন এবং তাদের কাছে এটি হবে ঠিক বৈকুণ্ঠের মতো। তোমাদের অবশ্যই অপূর্ব সুন্দর কিছু তৈরি করতে হবে, তা না হলে সেটি হবে তোমাদের আমেরিকানদের অমর্যাদা। তার ফলে আমেরিকা এবং ভারতের সম্পর্ক সুদৃঢ় হবে। আর এই বৃন্দাবন প্রকল্প হচ্ছে আমাদের ইস্কনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। গুরুদাস যদিও ডাক মারফত ছিল প্রভুপাদের সাথে যোগাযোগ করার ব্যাপারে খুব সচেতন ছিল, তবু বৃন্দাবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সে অবহেলা করছিল, যেমন একটি কূপ খনন করা এবং নগর পরিচালকের অনুমোদন গ্রহণ করা সম্বন্ধে ছিল প্রভুপাদ বারবার তাকে বলেছিলেন। 1972 সালের গ্রীষ্মকালে ছিল প্রভুপাদ লিখেছিলেন, প্রথম থেকেই আমি বলে এসেছি যে ঠিক গোবিন্দজির মতো একটি মন্দির আমি বৃন্দাবনে তৈরি করতে চাই। তারপর কত চিঠি আমি লিখেছি, কিন্তু তা করা হয়নি। সে যাই হোক, এখন সুরভির পরিকল্পনাটি আমার পছন্দসই হয়েছে। শিল প্রভুপাদ মনে করেছিলেন যে বৃন্দাবনে মন্দির তৈরি করা খুব একটা কঠিন হবে না এবং দেরি হওয়ার ফলে তিনি অধীর হয়ে পড়েছিলেন। তিনি খুব সচেতন ছিলেন যাতে ভক্ত এবং স্থপতিরা সেটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ না করে তুলে। তিনি বলেছিলেন যে পরিকল্পনাটি তিনি অনুমোদন করেছিলেন সেই অনুসারে কাজ চালিয়ে যেতে। যদিও মূল পরিকল্পনা থেকে বাড়িটি আরো একটু সস্তা হওয়া উচিত ছিল, তিনি খুব সচেতন ছিলেন যাতে বিচক্ষণ কোনো ভক্ত সেই কাজটির দেখাশোনা করে যাতে ইস্কন প্রতারিত না হয়। 1972 সালের এপ্রিল মাসে শিল প্রভুপাদ বলেছিলেন যে বৃন্দাবনের শ্রী বিগ্রহ হবেন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম। কৃষ্ণের রং কালো এবং বলরামের সাদা, এবং ব্যাক টু গডহেড পত্রিকার পিছনে যে ভঙ্গিটি রয়েছে সেটি খুব সুন্দর। তিনি বলেছেন যে সামনে যেন একটি সাইনবোর্ড টাঙানো হয়, শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। বৃন্দাবনের মুখ্য বিগ্রহ কৃষ্ণ বলরাম হবেন বলে স্থির করার একটি কারণ ছিল, বৃন্দাবনের অধিকাংশ মন্দিরই বিগ্রহ ছিলেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ, তাই বৃন্দাবনের ইস্কনের মন্দির হবে বিশেষ বৈশিষ্ট্য সূচক। আরেকটি কারণ ছিল ইস্কনের সেই জমিটি ছিল রমণ রেতিতে এবং বন ও কোমল বালুকায় আচ্ছাদিত। এই স্থানটি 5000 বছর আগে শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের বাল্য লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণ এবং বলরামের বালক সুলভ লীলাবিলাসের আরাধনা করার জন্য রমণ রীতি ছিল আদর্শ স্থান। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর যদিও কয়েক হাজার বছর কেটে গেছে, কিন্তু তবু সেই একই পরিবেশ, একই দৃশ্যাবলী এবং একই শব্দ এখনো রয়েছে।
বালুর উপর দিয়ে এখনো ময়ূর ছুটে যায়, অথবা বাড়ির ছাদের উপর বা গাছের উপর গিয়ে বসে। কোকিলের কুহুরব এবং পায়রার বকবক এখনো শোনা যায়, এবং টিয়া পাখির সবুজ পাখার আন্দোলন এখনো দেখা যায়। সব মিলিয়ে বৃন্দাবনের বনের শব্দ ও দৃশ্যাবলী যে নিত্যতা অনুভব করা যায়। কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়েছিল প্রভুপাদ রমন রীতির শান্তিপূর্ণ ও অপাকৃত পরিবেশ সকলকে দান করতে চেয়েছিলেন, এমনকি ভারত দর্শনার্থী বিদেশি টুরিস্টদেরও। ইতিমধ্যে তিনি একটি প্রধান আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সির কাছ থেকে একটি চিঠি পান, যাতে তারা অনুরোধ করেছেন তিনি যেন টুরিস্টদের থাকার ব্যবস্থা করেন, এবং তাহলে স্পিরিচুয়াল ইন্ডিয়া ট্যুর প্রোগ্রামে তারা ইসকনের গেস্ট হাউসটি অন্তর্ভুক্ত করবেন। ভারতের তীর্থস্থানগুলো দর্শন করার জন্য মানুষ সবসময় ভারতে আসছিল। দুর্ভাগ্যবশত অধিকাংশ স্থানগুলি ছিল অপ্রামাণিক অথবা প্রতারকদের দ্বারা পূর্ণ। তাই ইসকনের কেন্দ্রটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ লিখেছিলেন, একটি ইউরোপীয় প্রচার কেন্দ্র তৈরি করো এবং যে সমস্ত টুরিস্ট এবং হিপি বৃন্দাবনে আসে তাদের নাম তালিকাভুক্ত করার চেষ্টা করো। তাদের উপাধি ও প্রসাদ দাও এবং তাদের কীর্তন করতে দাও, মন্দির পরিষ্কার করতে দাও এবং আমাদের বই পড়তে দাও। তাদের ভক্ত হওয়ার সমস্ত সুযোগ সুবিধা দাও। 1972 সালে কার্তিক মাসের পর তিনি প্রায় 1 বছরেরও বেশি সময় বৃন্দাবন থেকে দূরে ছিলেন, এবং চিঠির মাধ্যমে তিনি সমস্ত নির্দেশ দিচ্ছিলেন। সবকটি মহাদেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার হওয়ার ফলে তাকে অনেক জায়গায় যেতে হচ্ছিল। তবু তার 3টি প্রধান প্রকল্প বোম্বাই, বৃন্দাবন ও মায়াপুর ছিল তার চিঠিগুলোর মুখ্য আলোচ্য বিষয় এবং তার অর্থ বিনিয়োগের সবচাইতে বড় প্রকল্প। একদিন মালিশের সময় প্রভুপাদ তার ভৃত্যকে বলেন, আমার বয়সে অধিকাংশ মানুষই অবসর গ্রহণ করে, আমি আর পরিচালনা করতে চাই না, আমি কেবল লিখতে চাই। প্রভুপাদ জিজ্ঞেস করেছিলেন, পৃথিবীতে এখন কোন জায়গায় কি আছে যেখানে তিনি 6 মাসের জন্য যেতে পারেন, যেখানে তিনি সম্পূর্ণ একলা থাকতে পারবেন, যেখানে কেউ তাকে বিরক্ত করবে না এবং যেখানে তিনি কোনো চিঠিপত্র পাবেন না। শিল প্রভুপাদের বৃত্তটি বলেছিল তেহারান। তেহারান প্রভুপাদ বিবেচনা করে ঠিক করেছিলেন নববৃন্দাবন। তিনি মহাত্মা গান্ধী সম্বন্ধে বলেছিলেন, যিনি রাত্রিবেলা ঘুমোতে পর্যন্ত পারতেন না, কারণ মানুষ সবসময় তাকে ঘিরে থাকতো, এমনকি অজ্ঞাতসারে ভ্রমণ করার সময়ও। সেদিন প্যারিস থেকে ভগবান দাসের কাছ থেকে একটি চিঠি আসে, যাতে সে শিল প্রভুপাদকে নিমন্ত্রণ জানায় ইউরোপ ইস্কনের কেন্দ্রগুলো ভ্রমণ করতে। সেই নিমন্ত্রণে শিল প্রভুপাদ তৎক্ষণাৎ উৎফুল্ল হন। তিনি বলেন যে তিনি যাবেন। কিন্তু আজ সকালে তার বৃত্তটি বলে, আপনি একলা থাকবার জন্য কোন জায়গার কথা বলছিলেন? শিল প্রভুপাদ হাসতে থাকেন। তা এই জীবনে আমার পক্ষে সম্ভব হবে না, তার চেয়ে বরং আমি ভ্রমণ করতেই থাকি এবং যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করি। একজন সৈনিকের পক্ষে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করাটা সবচাইতে মহিমান্বিত, তাই নয় কি? গুরুদাস সবকটি ইস্কন ওকে ওকে। কেন্দ্রে চিঠি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কথাটা শুনে হাসি আসে। একটু আগে যিনি বলছে একটা জায়গায় যাব যেখানে কেউ ডিস্টার্ব করবে, যেই একটা প্রোগ্রামের খবর আসলো, ধুম। তো আমাদের জীবনেও এরকম অনেক সময় আমরা ভাবি কোথাও চলে যাবো এক, আর ভালো লাগছে না। তো সংসারে সেরকম অনেক সময় রেখে মেখে আমরা না, আর সংসার তখন চলে যাবো। যেই সংসারের মধ্যে যার সাথে ঝগড়া হয়েছে, কোনো একটা কারণ হয়েছে, সে যদি মিষ্টি করে একবার বলে, না, যা হয়েছে হয়েছে, আমি ক্ষমা চাইছি, তুমি চলে আসো, বাস, সব ভুলে যাও। এটা জাগতিক দৃষ্টি। আধ্যাত্মিক দৃষ্টিতে পুরো ভিন্ন। প্রভুপাদ কি বললেন, শনি সবসময় যুদ্ধের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম। তো সেটা আমাদেরকে একটা শিক্ষা প্রদান করলেন প্রভুপাদ, এরকম কখনো যেন আমরা না ভাবি। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ গ্রুপ প্রণাম। গুরুদাস সবকটি ইসকন কেন্দ্রে চিঠি পাঠিয়ে ভক্তদের নিমন্ত্রণ করেছিল। বৃন্দাবনে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে সে বোম্বাই এবং কলকাতার আজীবন সদস্যদের নিমন্ত্রণ করেছিল এবং তাদের জন্য রেলের বগি সংরক্ষণ করেছিল।
ছিল প্রভুপাদ জন্মাষ্টমীর সময় বৃন্দাবনে আসার জন্য তার শিষ্যদের নিমন্ত্রণ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসে কয়েক শত ভক্তের সম্মুখে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, আমি তোমাদের সকলকে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে নিমন্ত্রণ করছি। শ্রীল প্রভুপাদ তার গুরু ভ্রাতাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন এবং তাদের উম, একজন যখন সেই নিমন্ত্রণ স্বীকার করেন, তখন শ্রীল প্রভুপাদ তাকে চিঠি লিখে জানান যে তার থাকবার সব রকম ব্যবস্থা করবেন এবং কলকাতা থেকে কিভাবে বৃন্দাবনে আসতে হবে তাও জানান। 15 জুলাই বৃন্দাবনে প্রভুপাদের আগমনের 10 দিন আগে তিনি তার সমস্ত সন্ন্যাসী শিষ্যদের কাছে চিঠি লিখে তাদের সেখানে আসতে আহ্বান করেন এবং তাদের সমস্ত ব্যক্তিগত এবং সংস্থা সংক্রান্ত ব্যাপার যা কিছু সেগুলি সমাধান করতে বলেন। গুরুদাস ছাড়া বৃন্দাবনের কোনো ভক্তই মনে করেনি যে নির্দিষ্ট দিনে মন্দির উদ্বোধন হবে। স্বাভাবিকভাবেই কাজ হচ্ছিল অত্যন্ত মন্থর গতিতে এবং মন্দির সংলগ্ন হল ঘরটি ছাড়া সারা জমি জুড়ে কাজ হচ্ছিল। তখনও বেদি মঞ্চ তৈরি হয়নি এবং বিগ্রহ এসে উপস্থিত হয়নি। তেজস ভেবেছিল গুরুদাস ছিল প্রভুপাদকে অসন্তুষ্ট করতে এত ভয় পেয়েছিল যে সে স্বীকার করতে পারছিল না নির্ধারিত দিনের আগে মন্দিরের কাজ শেষ হবে না। দিন নির্ধারিত হয়ে গিয়েছিল এবং ছিল প্রভুপাদ কোন রকম অজুহাতে কান দেবেন না। জন্মাষ্টমীর আগে তা করতে হবে তিনি বলেছিলেন, দেরির কোনো প্রশ্ন ওঠে না। গুরুদাস স্বীকার করেছিল যে মন্দির তৈরির কাজ জন্মাষ্টমীর আগে শেষ হবে না। সে বিবেচনা করেছিল তবুও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। যেহেতু ভারতের কোনো জিবিসি সেক্রেটারি ছিল না, তাই শ্রীল প্রভুপাদ বৃন্দাবন মন্দির তৈরির ব্যাপারে কোন রকম সঠিক বিবরণ পাননি। তমাল কৃষ্ণ গোস্বামী ভারতের জিবিসি সেক্রেটারি পদ পরিত্যাগ করে পাশ্চাত্যে গিয়েছিল প্রচার করতে। সেই জায়গায় করণধরকে নিয়োগ করতে প্রভুপাদের 3 মাস সময় লেগেছিল, কিন্তু তার কয়েক সপ্তাহ পরে করণধর সেই পদ পরিত্যাগ করে। সেই গুরুদাসের বর্ণনাই ছিল একমাত্র বর্ণনা যা প্রভুপাদ পেয়েছিলেন। জুলাইয়ের শেষ ঘনিয়ে এলো এবং ভক্তরা বৃন্দাবনে যাওয়ার আয়োজন করতে শুরু করেছিল এক বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য। বৃন্দাবন 4 আগস্ট 1974। শ্রীল প্রভুপাদের গাড়ি যখন রমন নেতৃত্বে ইস্কনের জমিতে এসে পৌঁছলো, তখন একদল ভক্ত কীর্তন ও ফুলমালা সহকারে তাকে সম্বর্ধনা জানিয়েছিল। পৃথিবীর বিভিন্ন মন্দির থেকে প্রায় জনা 25 ভক্ত ইতিমধ্যে উদ্বোধন মহোৎসবে যোগদান করার জন্য সমবেত হয়েছিল এবং বৃন্দাবনের ভক্তদের সাথে সম্মিলিতভাবে তারা আনন্দে উৎফুল্ল হয়েছিল প্রভুপাদকে ঘিরে দাঁড়িয়েছিল। পায়ে চলার কোনো পথ তখনও তৈরি হয়নি এবং প্রভুপাদকে অসম্পূর্ণ দেওয়ালের মাঝখানে দিয়ে বালু এবং ইটের স্তূপের মধ্য দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যেতে হয়েছিল। সেখানেও কারুকার্যের অভাব এবং মন্দিরের অসম্পূর্ণতা গভীরভাবে প্রকট হয়ে পড়ে এবং চারিদিকে পাথরের কুচি ছড়ানো ছিল। একই প্রভুপাদ চারিদিকে ঘুরতে ঘুরতে সবকিছু দেখতে দেখতে দাবি করেন, এখনো কিছু হয়নি, মন্দির কোথায়? তুমি আমাকে বলছো যে মন্দির তৈরি হয়ে গেছে। গুরুদাস সুরভি গুনার নব এবং মন্দির তৈরির কাজে সরাসরিভাবে সংশ্লিষ্ট ভক্তরা কোনো উত্তর দিতে পারলো না। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছিল প্রপাত প্রচন্ড ভাবে রেগে গিয়েছিল। এর উদ্বোধন তোমরা কবে কি করবে? কব- উম, তোমরা করবে কি করে? সমাগত ভক্তরা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে, এটি এখনো তৈরি হয়নি, এর উদ্বোধন হবে কি করে? কিন্তু প্রভুপাদ অনেক ভক্ত বলে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছে, ওদের এক্ষুনি আসতে বারণ করো। ছিল প্রভুপাদ বললেন, উদ্বোধন অনুষ্ঠান এখন হবে না। উদ্বোধন মহোৎসবের যে সমস্ত আয়োজন সম্পন্ন করার আলিক কল্পনা তারা করেছিল, ছিল প্রভুপাদ তা ভেঙে দিলেন। ছিল প্রভুপাদ ভীষণ রেগে গিয়েছিলেন এবং যে সমস্ত ভক্তরা তার চারপাশে ছিল তারা নিশ্চিন্ত এবং আনন্দস্থল রইল না। ছিল প্রভুপাদ তিরস্কার স্বরে বলে উঠলেন, তুমি এই মন্দিরটি উদ্বোধন করতে যাচ্ছিলে? বেদিমঞ্চ তৈরি। হরিকেশ বলে ওঠে যে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য জাপান থেকে এসেছিল। আমরা শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি এবং এই মন্দিরটি উদ্বোধন করা যাবে না। প্রভুপাদ চিৎকার করে ওঠেন, এই মন্দিরটি এখনো সম্পূর্ণ হয়নি।
তারপর ছিল প্রভুপাদ তার আবাসস্থলের দিকে এগিয়ে গেলেন এবং বৃন্দাবনের পরিচালক মণ্ডলী ও অন্যান্য কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত তাকে অনুসরণ করলো। ছিল প্রভুপাদের এই ক্রোধ থেকে যে দূরে থাকতে পারলো সে বেঁচে গিয়েছিল। প্রভুপাদের এই প্রচন্ড মূর্তি দেখে অত্যন্ত ভীত সুরভীর স্ত্রী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য ছুটে গিয়েছিল। তার ঘরে প্রভুপাদের রাগ কেবল বেড়েই চলল। তিনি চিৎকার করে গুরুদাসকে তার অক্ষমতার জন্য তিরস্কার করলেন। তিনি সুরভিকে তিরস্কার করলেন। তিনি তাদের সকলকে তিরস্কার করলেন। কেউ কোনো রকম প্রস্তাব বা অজুহাত দিতে সাহস পাচ্ছিল না। হ্যাকাশে এবং মনমরা হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। ছিল প্রভুপাদ হঠাৎ জিজ্ঞেস করেন, এই বিশৃঙ্খলা সত্ত্বেও মন্দির উদ্বোধন করা যাবে কিনা? তুমি কিন্তু অন্তত বিগ্রহ কক্ষটি তৈরি করতে পারো। তিনি সুরভির দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করেন, এতে আমাদের সংস্থার প্রচন্ড বদনাম হবে। লোকেরা কি মনে করবে? আমরা সর্বত্রই ঘোষণা করে বসে আছি। ছিল প্রভুপাদ, কেউ প্রকৃতপক্ষে সেই সম্বন্ধে জানে না। সুরভি ভীত সন্ত্রস্ত ভাবে উত্তর দেয় এবং আর এক দফা ভর্ৎসনা শোনার জন্য তৈরি হয়। ও, প্রভুপাদের কণ্ঠস্বরের একটু পরিবর্তন হয়। তোমরা তাহলে এখনো কিছু প্রচার করনি? কোনো নিমন্ত্রণ পত্র পাঠানো হয়নি? এখনো পাঠায়নি। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনের মানুষদের কাছে এখনো সেই সংবাদ জানানো হয়নি। তারা এই উদ্বোধন প্রত্যাশা করছে না, কেননা এখানে যেই আসছে সেই বুঝতে পারছে যে উদ্বোধন করা সম্ভব নয়। তারা জানে যে এটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি। এটি একটি হাস্যকর ব্যাপার। প্রভুপাদ বিদ্বেষপূর্ণ ভাবে বললেন, এটি একটি কলঙ্ক। বিরক্তিভাবে তার বৃন্দাবনের পরিচালকদের দিকে তাকান। আমাদের উদ্বোধন করতেই হবে। কিভাবে জন্মাষ্টমীর দিন উদ্বোধন করা যায়? ছিল প্রভুপাদ সুরভি বলে, দরজাগুলি এখনো তৈরি হয়নি। এখনো তারা কাঠ কাটছে। বিগ্রহ সম্বন্ধে ছিল প্রভুপাদ যমুনাকে জিজ্ঞেস করেন। সে জানায় যে তাদের পুজো উপকরণ কেনা হয়েছে, কিন্তু তাদের সিংহাসন এখনো তৈরি হয়নি। তোমার কি মত? তিনি তাকে জিজ্ঞাসা করেন। কিছু বলার যোগ্যতা আমার একেবারেই নেই, যমুনা বলে, এবং যদিও আমার কিছু বলার অধিকার নেই, তবুও আমি দেখতে পাচ্ছি যে এই মন্দির এখন উদ্বোধন করার প্রায় অসম্ভব। এখানে কোনো পূজারি পর্যন্ত নেই। ব্যর্থতা অনুভব করে ছিল প্রভুপাদ অবশেষে বলেন, তাহলে আমরা তা করব না, কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু লোককে নিমন্ত্রণ জানিয়েছি এখানে আসার জন্য, আর এই ব্যাপারে আমাকে কোনো রকম সংবাদ পর্যন্ত দেওয়া হয়নি। এখন তোমরা বিবেচনা করে দেখো কি করবে। কবে উদ্বোধন করতে পারবে? ছিল প্রভুপাদ জিজ্ঞাসা করেন। দেওয়ালির সময় উদ্বোধন করা যাবে কি? অক্টোবর। ছিল প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথির দিন করা যাবে কি? এক ভক্ত প্রস্তাব করে সেটি ডিসেম্বর মাসের শেষ দিকে। ওকে, ওকে। প্রভুপাদ নীরব। হরে কৃষ্ণ। তখন কোনো ফোন ছিল না, কত কষ্ট করতে হতো ভক্তদের যোগাযোগের জন্য। সেরকম ভক্ত ছিল না। কিরকম ভক্তরা কত বিরাট বিরাট ঝুঁকি নিয়েছে ভাবুন। গৃহস্থ ভক্ত, 45 সেকেন্ড। একটা জিনিস চিন্তা করার বিষয়। ওকে, মালিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথির দিন করা যাবে কি? এক ভক্ত প্রস্তাব করে সেটি ডিসেম্বর মাসের শেষ দিকে। প্রভুপাদ নীরব থাকেন। তাকে দেখেই বোঝা যায় যে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন। সুরভি বলে উঠে, আরো প্রায় 6 মাস, প্রকৃতপক্ষে 7 মাস লাগবে। অবশেষে ছিল প্রভুপাদ এপ্রিল মাসে রামনবমীর দিনটি নির্ধারিত করলেন। উদ্বোধনটি তাহলে মায়াপুরে এবং বৃন্দাবনের ভক্তদের বাৎসরিক সমাবেশের সময় একসঙ্গে উদযাপিত হতে পারে। তার শিষ্যদের প্রতি ছিল প্রভুপাদের এই রাগ ছিল ক্ষণস্থায়ী। সেটি ছিল তাদের মূর্খতার পরিণাম, তাদের শিক্ষা দেওয়ার এবং পরীক্ষা করার একটি উপায়ও। কিন্তু তার গভীরে ছিল প্রভুপাদের অপ্রাকৃত সহিষ্ণুতা এবং নৈরাশ্য। কেননা বৃন্দাবনে তার প্রেমময়ী সেবা তখনও মূর্ত হতে পারেনি। তিনি চেয়েছিলেন
কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মহিমা প্রচার করে অপূর্ব সুন্দর মন্দির গড়ে উঠুক, যে মন্দির সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সুপ্রতিষ্ঠিত করবে। সেটি ছিল তার গুরুদেবের উদ্দেশ্যে তার নিবেদিত নৈবেদ্য, এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তবু তা এখনো সম্পূর্ণ হয়নি। সেই কাজ সম্পাদন করতে শ্রীল প্রভুপাদের শিষ্যদের অক্ষমতার বেদনা এবং বোঝা ছিল শ্রীল প্রভুপাদকে বহন করতে হলো। শ্রীকৃষ্ণের সেবায় তার শিষ্যরা ছিল তার হাতের যন্ত্র। যন্ত্র যদি যথাযথভাবে কাজ না করে, তাহলে তাকে সেই দুর্ভোগ ভুগতে হয়। ঠিক যেমন কারো হাত অথবা পা যদি যথাযথ কাজ করতে অক্ষম হয়, তাহলে শরীরকে সেই জন্য কষ্ট ভোগ করতে হয়। তার বাসনা উদ্যান করতে তার শিষ্যদের এই অক্ষমতা ছিল তারই ব্যর্থতা। এইভাবে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধনে তাদের অক্ষমতার জন্য তিনি এক অপ্রাকৃত শোক অনুভব করেছিলেন। ছিল প্রভুপাদ এই বিরক্তি যদিও ছিল অপ্রাকৃত, তবু তা ছিল বাস্তব। কেবলমাত্র শিক্ষা দেওয়ার জন্য তিনি অভিনয় করছিলেন না, তার ভক্তরাও হালকাভাবে তাদের গুরুদেবকে উৎসাহিত করছিল না। তাকে যথাযথ ভাবে সাহায্য করতে হলে তার শিষ্যদের অপ্রাকৃত ভাব হৃদয়ঙ্গম করে সেই অনুসারে তার সেবা করতে হবে। প্রভুপাদ তার শিষ্যদের কাছ থেকে ব্যবহারিক বা বাস্তব সেবা চেয়েছিলেন, তাদের আবেগপ্রবণ সেবা তিনি চাননি। পক্ষান্তরে তিনি চেয়েছিলেন তারা যেন কঠোর পরিশ্রম করে। ভগবত ভক্তি নিষ্ক্রিয় নয়, তা হচ্ছে প্রবলভাবে সক্রিয় এবং বেগবান। ছিল প্রভুপাদ চেয়েছিলেন তার শিষ্যরা যেন তার গুরুদেবের সেবায় তাকে সাহায্য করে। সেই সেবা সার্থক হলে সমস্ত পৃথিবীর দুর্দশার কবল থেকে মুক্ত হতে পারবে। সিমেন্ট জোগাড় করা ছিল মস্ত বড় সমস্যা। সুরভি, গুণার্ণব, তেজস ও অন্যান্য সকলের সর্বক্ষণের চিন্তা এবং প্রচেষ্টা ছিল কি করে সিমেন্ট পাওয়া যায়। মনে হতো যেন সারা ভারতে কোথাও এক বস্তা সিমেন্ট পাওয়া যায় না, এবং মাসের পর মাস তারা সরকারের অনুমোদনের প্রতীক্ষা করতে থাকে। তথাকথিত মন্দির উদ্বোধন শ্রীল প্রভুপাদের আগমনের পর থেকে ভক্তরা প্রতিদিন বাসে অথবা রিক্সা করে মথুরা যেত। যদি কিছু সিমেন্ট, এমনকি কয়েক বস্তা সিমেন্ট পাওয়া যায়, কখনো কখনো তাদের প্রতারিত হতে হতো। এক সময় তারা সিমেন্টের নামে 20 বস্তা ভেজাল জিনিস পেয়েছিল। সেটি যখন একটি স্তম্ভ নির্মাণের জন্য ব্যবহার হয়, তখন 4 দিন তা নরম ছিল। অবশেষে তা ধসে পড়ে। অবশেষে কাজ পূর্ণ করার জন্য যখন যথেষ্ট সিমেন্ট পাওয়া গেল, তখন ভক্তরা নিশ্চিতভাবে অনুভব করেছিল যে তা সম্ভব হয়েছে কেবল শ্রীল প্রভুপাদের উপস্থিতির প্রভাবে। এই সিমেন্ট এসে পৌঁছালে শ্রীল প্রভুপাদ গুনার বকে দিয়ে প্রতিটি বস্তা গুনিয়েছিলেন। সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত ট্রাকে করে মাল আসতে থাকে। প্রতিটি ট্রাক থেকে 4 জন কুলি ভারী ভারী বস্তাগুলি বহন করে গুদামে রাখছিল। কাগজ আর কলম হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে গুনার প্রতিটি বস্তা গুনেছিল। ছিল প্রভুপাদ কয়েকবার তার ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর ভাবে তা পর্যবেক্ষণ করেন। রাত্রিবেলা সিমেন্টের বস্তা গুদামজাত করা সম্পূর্ণ হলে ছিল প্রভুপাদ গুণার্ণবকে ডাকেন। ক বস্তা হলো? ছিল প্রভুপাদ জিজ্ঞেস করেন, এবং গুণার্ণব তাকে সেই সম্বন্ধে জানায়। সবকিছু কি এখন তালা দিয়ে রাখা হয়েছে? প্রভুপাদ জিজ্ঞাসা করেন। হ্যাঁ শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ সিমেন্টের সম্বন্ধে এমন ভাবে কথা বলছিলেন যেন তিনি সোনা সম্বন্ধে কথা বলছেন। 1975 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শ্রীল প্রভুপাদ আবার ব্যাপকভাবে ভ্রমণ করেন। পূর্ব দিকে টোকিও এবং হাওয়াই হয়ে তিনি লস অ্যাঞ্জেলেসে যান। ভ্রমণের সময় তিনি সংবাদ পান যে
রামনবমীর দিন বৃন্দাবনের মন্দির উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যপাল শ্রীযুক্ত রেড্ডির নিমন্ত্রণ স্বীকার করেছেন। তিনি সুরভির কাছ থেকেও একটি উৎসাহদীপক বিবৃতি পান, যাতে সে তাকে আশ্বাস দিয়েছিল যে নির্ধারিত দিনে মন্দির উদ্বোধন হবে। তুমি যে সবকিছু যথাসময়ে তৈরি হবে বলে আশা করছো, তাতে আমি খুব অনুপ্রাণিত হয়েছি। শ্রীল প্রভুপাদ লিখেছিলেন, আমি সেটিই চাই। তারপর শ্রীল প্রভুপাদ মেক্সিকো সিটি এবং ভেনেজুয়েলার কারাকাসে গিয়েছিলেন। তিনি দ্রুত গতিতে ভ্রমণ করছিলেন এবং পথে মায়ামি, আটলান্টা, ডালাস এবং নিউ ইয়র্কে থামেন, সবই ভারত থেকে বেরোবার 1 মাসের মধ্যে। তারপর তিনি লন্ডন যান, তেহরানে থামেন এবং 16ই মার্চ ভারতে ফিরে আসেন। সেটি ছিল 10 বছরের মধ্যে প্রভুপাদের অষ্টমবার পৃথিবী প্রদক্ষিণ। মায়াপুর 23শে মার্চ। ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটা জিনিস আমাদের এখানে শিক্ষণীয় বিষয় আছে। প্রভুপাদের এই যে শিষ্যদের প্রতি ওনার যে শাসন, এটা গ্রহণ করেছিল বলে ওরা আজকে এত উন্নত স্তরে এগিয়ে যেতে পেরেছে। এত বকেছে প্রভুপাদ, এত কথা বলেছে, কোনো প্রতিবাদ, কোনো আওয়াজ করেনি। আর আমরা হলে হ্যাঁ করবো না, দরকার হলে সেবা, আর কি আছে। কিন্তু প্রভুপাদ কে তারা প্রাণের থেকে বেশি ভালোবাসতো, ভগবানের মতো ভালোবাসতো। ওদের প্রভুপাদের এত বকা, এত জকা, এত কিছু করতো, প্রভুপাদ তাহলে শুনতো তারা। প্রভুপাদকে ভয় পেত সবাই। এখন আমাদের মতো ভয়টাই চলে গেছে। এবং প্রভুপাদ তাদের প্রতি কিভাবে ভালোবাসা দিয়ে তাদেরকে জড়িয়ে রেখেছিল, সেটা আমাদের দেখতে হবে। কখনো আহ, তাদেরকে শাসন, কখনো ভালোবাসা। তখন তো এরকম ভক্ত ছিল না, এত খুব কম সংখ্যক ভক্ত। তার মধ্যে প্রভুপাদ কিভাবে বিশ্ব ভ্রমণ করছে, এদিকে আবার এক একটা জায়গায় একজনকে ছেড়ে দিয়েছে। বিদেশি এরা জানে না কিছু, তারপরেও ওদেরকে ছেড়ে দিয়েছে। তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা কি করলাম প্রভুপাদের জন্য, ইসকনের জন্য, সেটা আমাদের চিন্তা করতে হবে। ওই জন্য আমাদের প্রত্যেককেই প্রভুপাদের খুশির জন্য আমাদের প্রচার করতে হবে, প্রচার। এটাই খুশি প্রভুপাদ বলতে। ওকে, খুব সুন্দর সুন্দর পয়েন্ট পাচ্ছি আমরা। খুব কষ্টও হচ্ছে, আনন্দও লাগছে। কিরকম দিন ছিল ওনাদের, আমরা তো একদম রাজার মতো এসে ভোগ করছি, তাই নয় কি? ওকে, বৈশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আমাদের বৈশ্য বৃন্দা কি যায়, তাই